সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজ এসেছি চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ। শিক্ষার্থীরা এসে আমরা পাঠে মনোযোগী হয়ে যাই। আজকের ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার পরিচিতি দিচ্ছি। আমি সৈয়দা শাহিনা পারভিন, হাসনাহিনা বালিকা উচ্চ বিদ্যালয়, পাকুড়িয়া, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আমরা কিছু ছবি দেখব। ছবি দেখার মাধ্যমে আমরা আজকে কি পড়ব, কি নিয়ে আলোচনা করব, ছবির মাধ্যমে আমরা পাঠের বিষয় তুলে আনব। তোমরা আমাকে হেল্প করবে, ঠিক আছে? তাহলে দেখো, স্ক্রিনে একটু লক্ষ্য করো। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, কিছু দর্শনীয় স্থানের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কাপ্তাই লেক দেখতে পাচ্ছি, ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। তারপরে দেখতে পাচ্ছি সি বিচের একটা চিত্র, অর্থাৎ মানুষ বেড়াতে যাচ্ছে, বেড়াচ্ছে। হ্যাঁ, প্রকৃতির দৃশ্য, প্রকৃতির যে একটা রূপ রস, তা উপভোগ করার জন্য মাঝে মধ্যে মানুষ কি করে, বেড়াতে যায়, ভ্রমণে যায়। আরো একটা চিত্র দেখতে পাচ্ছি, একটা পিরামিডের চিত্র দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে নীল নদ ও পিরামিডের দেশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা দৃশ্যে দেখেছি একটা ভ্রমণের চিত্র। এই পাঠে আমরা ভ্রমণ নিয়ে আলোচনা করব। অল্প কিছুক্ষণের মাধ্যমে আমরা মিশরে প্রবেশ করব। সবাই মিলে আমরা কোথায় চলে যাব? মিশরে। মিশরে আমরা পাঠের মাধ্যমে, হ্যাঁ, মানে পাঠের মাধ্যমে আমরা আস্তে 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 কোথায় ঢুকে যাব? মিশরে ঢুকে যাব। মিশরের কি যে সৌন্দর্য, তাদের সভ্যতা, তা আমরা মানে পাঠের মাধ্যমে ঢুকবো। এবং এই মিশর ভ্রমণ করে আমাদের জন্য কে পাঠটি তৈরি করেছেন তার পরিচিতিও জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা জানতে পারবে লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, মিশরের পিরামিড সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের জন্য নীল নদ, মিশরের দেশ, হ্যাঁ, এটা কে লিখেছেন আমরা তার পরিচয় একটু জেনে নিই। লেখক হচ্ছেন সৈয়দ মুস্তফা। তিনি জীবনে অনেক দেশে ভ্রমণ করেছেন। উনি মিশর যে ভ্রমণ করেছেন, আজকে আমরা তার পাঠটি করতে যাচ্ছি। তিনি জন্মগ্রহণ করেছেন 1940 সালের আসামের করিমগঞ্জে। উল্লেখযোগ্য গ্রন্থ স্বপ্ন, দেশে বিদেশে, চাচা কাহিনী, জলে ডাক্তার। তিনি মৃত্যুবরণ করেছেন 1974 সালে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মিশরে দেখি কি কি আমাদের জন্য বার্তা নিয়ে আসছে, আমরা আজ তা আলোচনা করব। এর আগে আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। আবঝাপ, গিজ গিজ, ঠাসাঠাসি, অর্থাৎ যেখানে খুব গ্যাঞ্জাম। কবি, এখানে লেখক তার ভাষায় আবঝাপ লিখেছেন, অর্থাৎ গিজ গিজ করা। হ্যাঁ, তারপরে ঠাসাঠাসি। ক্যারাভান মানে কাফেলা। আমরা যখন পাঠে যাব তখন ক্যারাভান শব্দের অর্থটি পাবো। এটা আমাদের জন্য একটা নতুন শব্দ। তারপরে কীর্তি স্তম্ভ, মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ। যে সমস্ত কিছু আমাদের সভ্যতার মধ্যে আছে, সপ্ত আশ্চর্যের মধ্যে, তার মধ্যে মিশর আমরা দেখতে পাবো পিরামিড। হ্যাঁ, অর্থাৎ মহৎ অবদান স্মরণে যারা নির্মিত বিভিন্ন সভ্যতা রেখে গেছেন, কীর্তিমান করেছেন, এগুলো আমরা জানি। এরপরে দেখতে পাচ্ছি চন্দ্রাস্ত। সাধারণত আমরা সূর্যাস্তর সাথে পরিচিত, এখন দেখতে পাচ্ছি চন্দ্রাস্ত, অর্থাৎ চাঁদের অস্ত যাওয়া। খুব অপরূপ একটা দৃশ্য। যে উপভোগ করেছ সে নিশ্চয় বলতে পারবে যে চন্দ্রের যে অস্ত্র অনেক মানে শ্রুতি মধুর। হ্যাঁ,
মানে দেখার যে সৌন্দর্য, শ্রুতি মধুর বলবো না, দেখার যে অপরূপ পলকের সৌন্দর্য, এটা সচক্ষে দেখলে বুঝতে পারবে। তারপরে ক্যাবারে অর্থাৎ নাচ ঘরে। সাধারণত আমরা নাচ ঘর বুঝি, ক্যাবারে শব্দটা আমাদের জন্য নতুন। তো লেখক এখানে মিশরের যে ভাষায় তারা বলে ক্যাবারে, সেটা বুঝিয়েছে। তারপরে দেখো মমি, কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ। আমরা পাঠেই জানতে পারবো। শিক্ষার্থীরা, পাঠ শুরুর আগে আমি একটু বলিনি, আজ যেহেতু আমাদের গল্পটা একটু বড়, আমি প্রথম পর্ব নিচ্ছি, তৃতীয় পর্ব অন্য একটি ক্লাসে নিব। তো দেখো এখানে কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ বলতে মিশরে তাদের একটা ধারণা ছিল মৃত্যুর পরে তারা আবার যে জীবিত হবে, তাদের শরীর ক্ষয় হতে দেওয়া যাবে না। তো সেই সুবাদে তারা মনে করতো যে মৃত্যুর পরে তারা যখন কি মানে পুনর্জীবন হবে, তখন তাদের দেখা যেন আগের মতোই থাকে। তো তারা কৃত্রিমভাবে কি করতো, মমি করে মৃতদেহকে মমি করে রাখতো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি গল্পটি পড়ব। তোমরা একটু মনোযোগ দিয়ে স্ক্রিনে লক্ষ্য করো এবং দেখার চেষ্টা করো। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নীল ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করছে। মধ্যসাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দমধুর ঠান্ডা হাওয়া। সূর্য অস্ত গেল, মিশর মরুভূমির পিছনে সোনালি বালিতে সূর্য রশ্মির প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে 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 সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক জানা, কোন জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে। আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি। পিছনে তাকিয়ে দেখি শহরের বিজলি বাতি ক্রমে নিষ্প্রভ হয়ে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেখক এখানে শুরুতেই বলেছেন সন্ধ্যের দিকে সুয়েজ খালের বন্দর পৌঁছল। আমরা দেখে নিই সুয়েজ খাল অর্থাৎ কবি যখন মিশরে প্রবেশ করছেন, তখন মানে যে মোটর গাড়ি করে যাচ্ছেন, তখন এটা মানে যেতে 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 অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন এই সুয়েজ বন্দরে কবি যখন পৌঁছলেন, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সুয়েজ বন্দর। এরপরে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি লেখক এখানে বলেছেন ওই যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, মানে সূর্যের যে রশ্মি, মানে যেহেতু এটা মরুভূমি ছিল, মরুভূমিতে সূর্যের রশ্মি যখন মানে বালির উপর পড়লো, তখন ক্ষণে ক্ষণে আকাশের রং পাল্টাতে লাগলো। মানে এই রংটা কিরকম সেটা মানে বলার আগে, বুঝার আগে আরেকটা রং চলে আসছে। ওই আরেকটা রংটা কিরকম, এটা বেগুনি না লাল না নীল সবুজ ম্যাজেন্টা, এটা ভাবতে ভাবতে বলতে বলতে আরেকটা রং ধারণ করছে। এভাবে আরো একটা রং ধারণ করছে। অর্থাৎ সূর্যের যে মানে আলোক রশ্মি বালির উপর পড়ছে, উত্তপ্ত বালির উপর, তা ক্ষণে ক্ষণে আকাশের রঙও পাল্টিয়ে যাচ্ছে। এরপরে কবি আস্তে আস্তে মানে যখন মিশরের মধ্যে ঢুকে পড়লেন, তখন কি দেখতে পেলেন যে মানে বিরাট বিরাট কি পিরামিড, 3টে পিরামিড দাঁড় হয়ে আছে। অর্থাৎ কবি এই যে পৃথিবীর লেখক পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে এটা একটা আশ্চর্য হচ্ছে মিশরের পিরামিড। এখানে কি করা হতো, মিশরীয়রা তাদের মৃতদেহকে মমি করে সংরক্ষণ করে রাখত। তারপর শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মরুভূমির উপর চন্দ্রালো, সে এক অদ্ভুত দৃশ্য। সে দৃশ্য বাংলাদেশের সবুজ শ্যাম লীলার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটা যেমন যেন ভুতুড়ে বলে মনে হয়, চলে যাচ্ছে দূর দূরান্তে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায় পদ্মায়
ধাক্কা খেয়ে থেমে যায়। মাঝে মাঝে আবার হঠাৎ মোটরের দু মাথা উঁচুতে উঠে জল জল দুটি ছোট্ট সবুজ আলো। এইগুলো কি ভূতের চোখ নাকি? লেখক ভাবছে। শুনেছি ভূতের চোখই সবুজ রঙের হয় না। কাছে আসতে দেখি ওঠে ক্যারাভান, এদেশের ভাষাতে যাকে বলে কাফেলা। অর্থাৎ আমাদের দেশের ভাষাতে কাফেলা বলে, আর মিশরীয় ভাষাতে ক্যারাভান বলে। ওঠের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো সবুজ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। ভয় পেয়ে গিয়েছিলাম, আর কেনই পাবো না বলো? মরুভূমির সম্বন্ধে কত গল্প, কত সত্য, কত মিথ্যে পড়েছি ছেলেবেলায়। তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায়। মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে, উটের জমানো জল খায় প্রাণ বাঁচানোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেখক যখন মরুভূমির একদম ভিতরে প্রবেশ করেছেন মিশরে, তখন ঘোর অন্ধকার। তো তিনি মানে যেভাবে দেখেছেন সেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। ওনার একটা ভ্রমণ কাহিনী। তো উনি মিশরে যখন ভ্রমণ করতে গিয়েছেন তখন মানে মরুভূমিতে পৌঁছতে তখন রাত হয়ে গিয়েছিল। তখন লেখক বলছেন যে মানে হঠাৎ মানে দেখতে পেল যে দুটো সবুজ মানে চোখের মতো লাগছে। তো কবি ভাবছে মনে হয় কোনো ভূত হবে। মানে ছোটবেলায় গল্প করেছি, হ্যাঁ, কত ভূতের গল্প করেছি, মানে ওই গল্পের মধ্যে ছিল ভূতের চোখ কিন্তু সবুজ হয়। তো কবি বলতেছে মনে হয় ভূত টুত হবে। লেখক বলেছেন মনে হয় ভূত হতে পারে। আবার নিজে নিজে বলছেন তো মানে ভূত কেন হবে। আরো যখন গাড়ি মানে কাছে গেল, ওটের কাছে গেল, তখন মানে লেখক বুঝতে পারলো যে এটা হচ্ছে ওটের কাফেলা যাচ্ছে। হ্যাঁ, ওটের উপর চড়ে কাফেলারা মানে যাচ্ছে। তখন মানে লেখক বুঝতে পারলো যে এইগুলো ছিল যে কিসের চোখ? ওটের চোখ। অর্থাৎ মানে এই গাড়ির লাইট, হেডলাইটের মানে মানে ফোকাস করাতে ওই অন্ধকারে চোখ দুটোই শুধু জ্বলছিল, ওই চোখগুলোকে সবুজ দেখাচ্ছিল। তাই মানে লেখক এখানে এটাই বললো যে ছোটবেলায় তো ভূতের গল্প পড়েছি, মনে হয় ভূতের চোখ হবে। পরে এটা মানে লেখক কাটিয়ে এসেছেন, উনি সচক্ষে দেখতে পেলেন যে ভূতের চোখ। তো বেদুইনরা সেখানে যেহেতু মরুভূমি, ওখানে পানির সংকট রয়েছে, তো বেদুইনরা তো দেশে দেশে ঘুরে বেড়াতো, তারা হচ্ছে যাযাবর। তো তারা মানে ওটকে তাদের নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতো। তৃষ্ণায় যখন কাতর হয়ে যেত তখন কি করতো, তারা উটকে কেটে, উটের গলা কেটে তারা মানে ওটের মানে পেটের ভিতরে একটা থলি আছে, পানি, ওখানে পানি জমা থাকে, ওই পানিগুলা পান করতো। কবি এই ভ্রমণ কাহিনীতে যে বার্তা আমাদেরকে দিল এতটুকু আমরা পড়লাম। দেখা যাক পরে স্লাইডে মানে পরের প্যারায় কবি আমাদের জন্য আর নতুন কি বার্তা নিয়ে আসেন। তো শিক্ষার্থীরা, এখানে কবি যখন মরুভূমিতে ঢুকলো তখন দেখতে পেল যে একদম ঠিক মানে পিরামিডের পেছনে প্রায় কি যাচ্ছে, চন্দ্র অস্তমিত হতে যাচ্ছে। অর্থাৎ অনেক গভীর রাত তখন হয়ে গিয়েছিল, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা আমাদের গল্পে বলেছিলাম ওটের কাফেলা যাচ্ছে। এটা একটা ওটের কাফেলা। এই মানে অন্ধকার মানে রাতে যখন মানে লাইটের পাওয়ারটা উটের মধ্যে পড়েছিল, চোখে পড়েছিল, তখন তা সবুজ দেখিয়েছিল। শিক্ষার্থীরা, এখন আমরা তৃতীয় পার্টে যাচ্ছি। দেখি কবি লেখক আমাদের জন্য কি বলছেন। জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলুম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফটকে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব। কতক্ষণ ঘুমিয়েছিলুম মনে নেই। যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙলো, তখন দেখি চোখের সামনে সারি সারি আলো, কায়রো পৌঁছে গিয়েছি। শহরগুলিতে ঢুকলাম, খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে। এই শহরতলিতেই কত না রেস্তোরাঁ, কত না ক্যাফে খোলা, খদ্দরে খদ্দরে গিজ গিজ করছে। রাত তখন 11টা।
আমি বিস্তর বড় বড় শহর দেখেছি, কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি। কায়রোর রান্নার খুশবাইয়ে রাস্তা মোমো করছে, মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখানে চারটি খেয়ে যায়। অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পাড়ার দোকানের মতো নোংরা। সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলাম, কারণ সবাই তখন ক্ষুধায় কাতর। তড়িঘড়ি তিনখানি ছোট ছোট টেবিল একজোট করে চেয়ার সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো। রান্নাঘর থেকে স্বয়ং বাবুর্চি ছুটে এসে তোয়ালে কাঁধে বারবার ঝুঁকে ঝুঁকে সেলাম জানালো। মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন। অবশ্য ভারতীয় মোগলাই রান্নার বারকোষে হরেক রকম খাবারের নমুনা রয়েছে। তাতে দেখলুম রয়েছে মুরগি, মুসল্লম, শিক কাবাব, শামি কাবাব আর গোটা 5-6 অজানা জিনিস। আমার প্রাণ অবশ্য তখন কাঁদছিল 4টি আতপ চাল, উচ্ছে ভাজা, সোনামুগের ডাল, পটল ভাজা আর মাছের ঝোলের জন্য। অত শত বলি কেন, শুধু ঝোল ভাতের জন্য। কিন্তু ওসব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, কাজে শোক করে কি লাভ। আহারাদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠল। শিক্ষার্থীরা, এই পাঠে আমরা জানতে পারলাম কবি লেখকের ভ্রমণ কাহিনীতে লেখক যা যা বর্ণনা করেছেন তা আমরা একটু আগেই পড়েছি। অর্থাৎ লেখক যখন গাড়িতে যাচ্ছিলেন তখন তার একটু ঝিমুনি চলে আসছিল। হঠাৎ একটা সজোরে ধাক্কা খেয়ে তার ঘুমটা ভাঙল। ততক্ষণে কি কায়রোতে ঢুকে গিয়েছিল। তো ওখানে দেখলো যে কায়রোতে সারি সারি অনেকগুলা খাবার দোকান রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, ক্যাফে রয়েছে। শিক্ষার্থীরা, এখানে একটু বলে রাখি, তোমাদের সৃজনশীল প্রশ্নের আকারে 1 নং অথবা ক এবং খতে কবি এখানে কি কি রান্না কথা বলেছেন এই প্রশ্নটুকু আসতে পারে। তারপরে এখানে ভারতীয় রান্নার মামাতো বোন কেন বলা হয়েছে এই প্রশ্নটা আসতে পারে। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবো। তো যেটা বলছিলাম, তো যখন শহরে গেল তখন নানা রেস্তোরাঁ, কত না ক্যাফে। এই খদ্দরে এখানে লেখক একটা শব্দ লিখেছেন, খদ্দরে। খদ্দর হচ্ছে ক্রেতা। খদ্দরে গিজ গিজ করছে, অর্থাৎ তখন ছিল তো রাত। তো কবি দেখছেন যে এই শহরে অনেক সারিবদ্ধ অনেক রেস্তোরাঁ রয়েছে, আবার খদ্দরে গিজ গিজ করছে, অর্থাৎ অনেক ক্রেতা। যেহেতু শিক্ষার্থীরা মিশর হচ্ছে মরুভূমির দেশ, দিনের বেলা সেখানে সূর্যের অত্যন্ত তাপ বালির মধ্যে পড়ে, তখন পরিবেশটা অনেক গরম হয়ে যায়। তো লোকজন ক্রেতারা তখন রাতের বেলা বের হয়, সেজন্য খদ্দরে গিজ গিজ করছে। রাতের বেলা যার যা প্রয়োজন সবাই মার্কেটে আসছে, কেউ খেতে আসছে। তো লেখক এখানে বলেছেন কায়রোর মতো নিশাচর শহর আর কোথাও দেখিনি। এখানে নিশাচর বলতে লেখক বুঝিয়েছেন যারা রাতের বেলায় জেগে থাকে, কাজকর্ম করেন, তাদেরকে বুঝিয়েছেন। তো কায়রো শহরের লোকজন, এখানে নানা জাত বেজাতের লোক বসবাস করে, তারা যেহেতু দিনের বেলা গরম থাকে, রাতের বেলায় বের হন, তাদের প্রয়োজনীয় কাজ সেরে নেন। তারপরে কায়রোর রান্নার খুশবাইয়ে পুরো রাস্তা কি করছিল, মোমো করছে, তাই না? তো সাধারণত কোনো রেস্টুরেন্টের খাবার, কোনো পোলাও কোরমা অথবা কোনো ফাস্টফুড জাতীয় খাবার একটু সুগন্ধ একটু বেশি ছড়ায়। তো কবিরও লেখকের সেটা মনে হচ্ছে, মাঝে মাঝে নাকে এসে এমন ধাক্কা লাগায় যে মনে হয় নেমে পড়ে এখনই চারটি খেয়ে নিই। লেখক একদিকে ক্ষুধার্ত, অন্যদিকে এমন সুগন্ধ হচ্ছে মনে হচ্ছে যে এখনই নেমে যায়, এখনো 2-4টে খেয়ে নিই। তো দেখা গেল যখন এক জায়গায় নামলো, তড়িঘড়ি করে একটা দোকানে ঢুকে গেল। ওখানে ঢুকে 3টা টেবিলকে একসাথে করে সবাই কি খেতে বসলো। খেতে গিয়ে লেখক বর্ণনা করেছেন মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন। শিক্ষার্থীরা, লেখক সৈয়দ মুজতবা আলী বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন, বিভিন্ন দেশের রান্নার স্বাদ তিনি নিয়েছেন, তাই উনি বলতে পারছেন যে
কোন রান্নার সাথে কোন রান্নার মিল রয়েছে। অর্থাৎ ভারতীয় রান্নার তাদের যে উপকরণ দিয়ে তারা রান্না করে, তাদের যে রান্নার যে একটা স্বাদ, সেটা হচ্ছে এই মিশরীয় রান্নার স্বাদের সাথে অনেকটা মিল রয়েছে। তাই লেখক মানে নির্দিষ্ট করে বলতে পারছেন যে ভারতীয় রান্নার সাথে মিশরীয় রান্নার মিল রয়েছে। এখানে মামাতো বোন বলতে মানে একটা মিলের কথা বলা হয়েছে। তারপরে দেখতে মানে লেখক দেখতে পেল যে সেখানে কি রয়েছে, মুরগি মসুলুম, এক ধরনের মুরগির রেসিপি। তারপরে শিক কাবাব, স্বামী কাবাব, আরো গোটা 5-6 অজানা জিনিস, আরো কিছু অজানা জিনিস রয়েছে যেটা কবি নাম বলতে পারেননি, অর্থাৎ মিশরীয়দের একটা রেসিপি। তারপরে কবির এতই বেশি মানে লেখকের খিদা লেগেছে, মানে এগুলা খেতে ইচ্ছা করছে না। কবি লেখকের নিজ দেশের যে ভাত, সেটা আতপ চালের মানে স্বাদ, সে স্বাদটা নিতে ইচ্ছা করছে এবং আরও নিতে ইচ্ছা করছে। শিক্ষার্থীরা, এই লাইনটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে কবির লেখকের মনে কি কি খেতে ইচ্ছা করেছিল, উনি বলেছিল 4টে আতপ চাল, উচ্ছে ভাজা, অর্থাৎ উচ্ছে ভাজা হচ্ছে করলা ভাজা, তারপরে সোনামুগের ডাল, পটল ভাজা এবং মাছের ঝোল খেতে ইচ্ছে করছিল। তো ওই মিশরীয় মানে ওখানে মিশরে তো আর বাংলাদেশের রেসিপিগুলো থাকবে না, তো এগুলা মানে কবি নিজেকে নিজে বলছেন, এগুলা মনে করে মানে আর লাভ কি হবে। তারা কি করলো, তাড়াতাড়ি করে আহার সেরে আবার গাড়িতে উঠে পড়লো। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি লেখক যেখানে খেতে বসেছেন তার একটু মানে চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। রেস্তোরাঁ এইভাবে সব মানে টেবিল 3টা জোর করে তারা খেতে বসেছিল। তারপরে বিভিন্ন ধরনের মিশরীয় খাবার তারা দেখতে পেয়েছিল, মানে পাঠ্য বইয়ের আলোকে তা বর্ণনা করা হয়েছে। তারপরে আরো দেখতে পাচ্ছি অনেকগুলা মজার মজার খাবার। এই মুহূর্তে শিক্ষার্থীরা তোমাদেরও খেতে ইচ্ছে করছে না, বাসায় খেয়ে নিও, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদেরকে একক কাজ দিচ্ছি। লেখক মিশরের শহর তলিতে ঢোকার সময় কি কি দেখতে পেয়েছিল। আমরা গল্পের মধ্যে তা পড়ে নিয়েছি, পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে প্রশ্নের উত্তরটি লিখে নিই। শিক্ষার্থীরা, আমরা আরেকটু দেখি কবি মানে এই আমরা প্রায় গল্পের মাঝামাঝি চলে আসছি, কি বলতে চেয়েছেন লেখক তা আমি পড়ে শোনাচ্ছি। মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সবকিছু দেখতে পেলুম না, কিন্তু এইবার চোখের সামনে ভেসে উঠল অতি রমণীয় এক দৃশ্য। নীল নদ, চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা। হাওয়াতে হাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলে হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা 2.5 ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। এই নদের জল দিয়ে এদেশের চাষ হয়। এই নীল তার বুক ধরে সে চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। পিরামিড পিরামিড পিরামিড, চোখের সামনে দাঁড়িয়ে 3টি পিরামিড। এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তার জল্পনা কল্পনা করছে, দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করছে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে 3টি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেগুলো ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। শিক্ষার্থীরা, এই মানে পাঠে গল্পে আমরা যা পড়লাম, মানে লেখক বলতে চেয়েছেন পিরামিডের সামনে যখন গেল দেখতে পেল 3টা পিরামিড মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারপরে বন্দর, তারপরে মানে শিক্ষার্থীরা, কবি লেখক বুঝাতে চেয়েছেন এই যে পিরামিড মানে পৃথিবীর যে সপ্ত আশ্চর্যের মধ্যে একটা হচ্ছে মিশরের পিরামিড। এই পিরামিড সামনে থেকে দেখলে বোঝা যায় না যে এটা কতটুকু উচ্চতা। হ্যাঁ, এটা প্রায় কি 500 ফুট উচ্চতা। এটা 3 ত্রিকোণাকৃতি হয়ে এসে গিয়েছে।
তো আমরা পরের পাঠে আরো বিস্তারিত জানবো শিক্ষার্থীরা। এই পাঠে এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে তার একটু পাঠ মূল্যায়নে যদি আমরা যাই, আমি কিছু প্রশ্ন রেখেছি। সন্ধ্যার দিকে জাহাজ কোন বন্দরে পৌঁছলো, আমরা শুরুতেই পড়ে নিয়েছি কোথায় পৌঁছলো। তারপরে মরুভূমির উপর চন্দ্রালোকের কোন ধরনের দৃশ্য লেখক দেখতে পেল। পরের প্রশ্ন, মিশরের রাজধানীর নাম কি? মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বলতে লেখক কি বোঝাতে চেয়েছে। সর্বশেষ প্রশ্ন, খদ্দের বলতে কি বুঝো? তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পাঠে মনোযোগী ছিলে। বাড়ির কাজ তুলে নাও তোমাদের খাতায়। পাঠ্য বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে। অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা যা পড়লাম, তোমরা পাঠ্য বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তরটা তোমরা লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।